যে সেখানে ধান যদি দেওয়া হয় তাহলে সেখান থেকে চাল বের হবে, কতগুলো ধান দিচ্ছি তার উপর ডিপেন্ড করে চাল বের হচ্ছে। তো এরকম ভাবে আমরা বলতে পারি যে ফাংশন হচ্ছে এক ধরনের মেশিন। তো এটা হচ্ছে ফাংশন মেশিন। অন্যয়ের ধারণা, অন্যয় বলতে কি বোঝায়? নট অন্যায়, অন্যয় এর ধারণা। ধরি দুটি সেট দেওয়া আছে, এ এবং এর মান হচ্ছে 1 2 এবং বি হচ্ছে 1 2 3। এদের ক্রোমোজোর গুলো হচ্ছে এ ক্রস বি। এ ক্রস বি যদি আমরা করি তাহলে পাই, আমরা জানি ক্রোমোজোরের সূত্র অনুযায়ী যে ক্রস করলে 1 এর সাথে 1, 1 এর সাথে আবার 2, 1 এর সাথে 3, ঠিক তেমনি ভাবে 2 এর সাথে 1, 2 এর সাথে 2 এবং 2 এর সাথে 3, এরকম ক্রোমোজোর প্রায়। তো এখানে দেখতে পাচ্ছি যে একটা জিনিস, যে 1 এবং 2 এর জন্য এখানে মান আছে 3টা। তাহলে 1 এর জন্য আমরা পাচ্ছি 1, 1 এর জন্যই আবার 2, 1 এর জন্যই আবার 3, আবার ঠিক তেমনি ভাবে 2 এর জন্য 1, 2 এর জন্য 2 আর 2 এর জন্যই আবার 3। এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে আমরা যার মানের জন্য যে মানগুলো পাচ্ছি সেটাকেই বলা হয়ে থাকে হচ্ছে ক্রোমোজোম। এখানে আমরা বলতে পারি যে 1 এর জন্য 1 2 3 এগুলো পাচ্ছি, আবার 2 এর জন্য যখন 1 2 3 পাচ্ছি তাহলে 1 এর সাথে সম্পর্ক হচ্ছে 1 2 3 এর, আবার 2 এর সাথে সম্পর্ক হচ্ছে 1 2 3 এর। এইটাকে বলা হয় হচ্ছে অন্যয়। আমরা এখানে বলতে পারি যে এ এর জন্য বি এর যে অংশগুলো দেওয়া আছে, এর মানের জন্য বি এর যে মানগুলো পাওয়া যায় সেটাই হচ্ছে এটি একটি অন্যয়। যেমন আমরা বলে থাকি যে ক্রিকেটারদের যদি উদাহরণ দিই, যে বাংলাদেশের জন্য আমি বলতে পারি যে মাশরাফি বিন মুর্তজা, তাহলে বাংলাদেশের সাথে মাশরাফি বিন মুর্তজা, ভারতের জন্য বিরাট কোহলি, পাকিস্তানের জন্য শহীদ আফ্রিদি। তো তাহলে আমরা এটার মধ্যেও সম্পর্কটা তৈরি করতেছি যে ক্রিকেটার এবং দেশ, দেশ এবং ক্রিকেটারের মধ্যে সম্পর্ক, কোন দেশের সাথে কোন দেশের ক্রিকেটারের সম্পর্ক সেটা আমরা বলতেছি। আবার ঠিক তেমনি ভাবে যদি আমরা রাজধানীর উদাহরণটা দেওয়া আছে আমাদের বইটাতে, সেখানেও বলা আছে যে বাংলাদেশ যার রাজধানী হচ্ছে ঢাকা, বাংলাদেশ ঢাকা একটা সম্পর্ক। তার মানে এই সম্পর্কটাকে বলা হচ্ছে যে দেশ এবং রাজধানী অন্যয়, দেশ এবং রাজধানী অন্যয়, যেটা বলা হচ্ছে দেশের সাথে রাজধানীর সম্পর্কটা। অর্থাৎ কোনো কিছুর সাথে যে সম্পর্কটা তৈরি হয়ে থাকে সেটাকে বলা হয়ে থাকে অন্যয়। অন্যয় দুটি অশূন্য সেট, অশূন্য বলতে বোঝাচ্ছে যে সেটের কোনো না কোনো একটা মান আছে, সেটা এ এবং বি এর গুণ সেট, অর্থাৎ এ ক্রস বি সম্পর্ক, এর যে কোনো উপসেটকে এ সেট হতে বি সেটে একটি অন্যয় বলা হয়ে থাকে। অর্থাৎ এ সেটের এবং বি সেটের এই দুটির মধ্যে যে সম্পর্কটা তাকেই বলা হচ্ছে অন্যয়। যেমন হচ্ছে এর জন্য 1 2 2 3, তার মানে 1 এর জন্য 2 এটার মধ্যে সম্পর্ক, আবার 2 এর জন্য 3 এটার মধ্যে সম্পর্ক। এখানে কিন্তু 1 এর সাথে 1 এর কোনো সম্পর্ক নাই, যার কারণে এখানে 1 এবং 2 একটি অন্যয়, আবার 2 এবং 3 আরেকটি অন্যয়। ফাংশন, মনে করি এ এবং বি দুটি অশূন্য সেট, যদি এ সেট হতে বি সেটে একটি অন্যয় হয় এবং প্রত্যেকে এ এলিমেন্ট অফ এ হয়, এর জন্য যদি একটি অনন্য উপাদান বি এলিমেন্ট অফ বি হয়ে থাকে, যেখানে এ এবং বি এলিমেন্ট অফ এফ অর্থাৎ ফাংশনের একটি উপাদান, তবে এফ কে এ সেট হতে বি সেটে ফাংশন বলা হয়ে থাকে। অর্থাৎ এফ অফ এ এর জন্য বি ভাবে সূচিত করা হয়ে থাকে। অর্থাৎ এফ অফ এ এর জন্য বি এর যে মানগুলো পাওয়া যায় সেইগুলোকে বলা হয়ে থাকে ফাংশন। ফাংশনের বৈশিষ্ট্য হচ্ছে এ সেটের প্রতিটি উপাদানের একটি ছবি বি সেটে থাকবে, আবার এ সেটের প্রতিটি উপাদানের একাধিক ছবিও বি সেটে থাকতে পারে। এ সেটের প্রতিটি উপাদানের একাধিক ছবি বি সেটে থাকবে না। চলকের সাহায্যে ফাংশনের সংজ্ঞা, মনে করি দুটি বাস্তব চলক এক্স এবং ওয়াই গাণিতিক প্রক্রিয়া এমনভাবে সম্পর্কিত যেন এক্স এর প্রত্যেক নির্দিষ্ট মানের জন্য ওয়াই এর কেবলমাত্র একটি নির্দিষ্ট মান পাওয়া যায়, তবে ওয়াই কে এক্স এর ফাংশন বলা হয়ে থাকে। অর্থাৎ ওয়াই ইকুয়াল এফ অফ এক্স দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। যদি এক্স এর একটা মানের জন্য ওয়াই এর শুধুমাত্র একটা মানই পাওয়া যায় তাহলে তাকে বলা হয়ে থাকে ফাংশন। অন্যয় বা ফাংশনের ডোমেন, এ সেটটিকে অন্যয় বা ফাংশনের ডোমেন বলা হয়ে থাকে। যেমন হচ্ছে 1, এ সেটের উপাদান হচ্ছে 1 এবং 2, এই সেটটিকে অন্যয়ের ফাংশন বা ডোমেন বলা হয়ে থাকে। এবং বি সেটে যেটা থাকবে সেটাকে আমরা সাধারণত রেঞ্জ বলি। অন্যয় বা ফাংশনের কোডোমেন, বি সেটটিকে অন্যয় বা ফাংশনের কোডোমেন বা রেঞ্জও বলা হয়ে থাকে। যেগুলো হচ্ছে বি সেট, বি দ্বারা প্রকাশ করা হলে যে অংশটা সেটা হচ্ছে কোডোমেন বা সেটাকে আমরা রেঞ্জও বলা হয়ে থাকে। অন্যয়ের ফাংশনের রেঞ্জ, বি সেটের অন্তর্ভুক্ত সকল ছবির সেটকেই আলাদা আলাদাভাবে তাদের রেঞ্জ বলা হয়ে থাকে। যেমন হচ্ছে 1 এর জন্য 2 এবং 2 এর জন্য 3, তাহলে এখানে 2 এবং 3, একের জন্য 2 হচ্ছে রেঞ্জ এবং 2 এর জন্য 3 হচ্ছে রেঞ্জ। এখানে 2 এবং 3 যথাক্রমে 1 এবং 2 এর ছবি, কাজে ফাংশনটির রেঞ্জ হবে হচ্ছে 2 এবং 3। বিভিন্ন ধরনের অন্যয়ের লেখচিত্র, যে সকল অন্যয় ওয়াই অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের সমান্তরাল কোনো সরলরেখা যদি লেখচিত্রটিকে একাধিক বিন্দুতে ছেদ করে তবে ওই লেখাটি ফাংশন নয়। যেমন যদি একাধিক চিত্র রেখাংশে কোনো রেখা ছেদ করে তাহলে ওই রেখাটা ওই বিন্দুর ফাংশন হতে পারে না। যেমন এখানে চিত্রটা যে একাধিকভাবে একাধিক সরলরেখাতে বিভক্ত করছে, যার কারণে এটা কোনো ফাংশন হতে পারবে না।
বিভিন্ন ধরনের অন্বয় লেখচিত্র, যে সকল অন্বয় ওয়াই অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের সমান্তরাল কোনো সরলরেখা যদি লেখচিত্রকে একাধিক বিন্দুতে ছেদ করে, তো ওই লেখটি ফাংশন নয়। লেখচিত্রকে যদি একাধিক বিন্দুতে ছেদ করে, তাহলে যদি একটি সরলরেখা একাধিক বিন্দুতে ছেদ করে তাহলে সেটি কোনো ফাংশন নয়। যেমন এটি অন্বয়টি কি ফাংশন, যেহেতু একাধিক বিন্দুতে ছেদ করছে, যার কারণে এটি একটি ফাংশন। এখন আমরা অনুশীলনীর প্রশ্নতে আসি। অনুশীলনীর প্রথম প্রশ্নটা 4 নং প্রশ্নতে বলা আছে a = 3 4 এবং b = 2 4 যদি হয়, তবে a ও b এর উপাদানগুলোর মধ্যে x is greater than of y সম্পর্ক বিবেচনা করে রিলেশনটি নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে বলা হয়েছে a এবং b এর মধ্যে রিলেশন নির্ণয় করতে। তাহলে আমরা জানি যে রিলেশন বলতেই বোঝাচ্ছে a ইনটু অফ b, এবং ফাংশনের ক্ষেত্রে সাধারণত ইনটু মানে হচ্ছে a ইনটু b বলতে বোঝা হচ্ছে a এর উপাদানের সাথে b এর উপাদান নিতে হবে, আবার a এর বাকি উপাদানের সাথে b এর সকল উপাদান নিতে হবে, এভাবে করতে হবে। যেমন আমরা যদি বলি, এবং তার মধ্যে সম্পর্কটা আমরা নিতে হবে যে x is greater than of y। x greater than of y বলতে বোঝায় হচ্ছে প্রথম উপাদানটা পরের উপাদানের চাইতে বড় যেগুলো আছে শুধুমাত্র আমরা সেগুলোই নিতে পারবো, অন্য কোনো মান নিতে পারবো না। যদি পরবর্তী মানটা বড় হয়ে থাকে তাহলে আমরা নিতে পারবো না। যেমন অঙ্কটা করলে আপনারা বুঝতে পারবেন যে দেওয়া আছে রিলেশন r equal x and y is to x element of a এবং y element of b, অর্থাৎ এগুলো a এবং b এর উপাদান, এবং x is greater than of y। তাহলে x a into b যদি আমরা বলি তাহলে 3 এবং 4 into of 2 and 4 যদি তাই হয়, তাহলে 3 এর সাথে প্রথমে এই দুইটা, তাহলে 3 2 এবং 3 4 হবে। ঠিক তেমনিভাবে 4 এর সাথে পরে দুইটা, তাহলে 4 2 এবং 4 4 হবে। এর মধ্যে থেকে নির্ণয় সম্পর্কটা কি, যে আমাদের দেখতে হবে যে কোন জায়গাটাতে x এর মান, অর্থাৎ x বলতে বোঝা হচ্ছে প্রথম মানটা এবং y বলতে হচ্ছে দ্বিতীয় মানটা, x এর মানটা y এর চাইতে বড় আছে। আই থিঙ্ক আপনারা বুঝতে পারতেছেন যে প্রথমটার ক্ষেত্রে 3 এবং 2 আছে, তার মানে প্রথম x এর মানটা বড় আছে, y এর মানটা ছোট, তাহলে এটা আমরা নিতে পারতেছি। কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে 3 এবং 4 আছে, তার মানে প্রথমটা ছোট পরেরটা বড়, এটাকে আমরা নিতে পারতেছি না। কিন্তু তৃতীয়টাই আবার দেখেন প্রথমটা বড় আছে পরেরটা ছোট আছে, তার মানে এটাকে নিতে পারতেছি। এখানে যেহেতু সমান আছে তারপরে এটা আমরা নিতে পারতেছি না, কেননা বড় বা ছোট নাই। তো আমরা এখান থেকে বলতে পারি যে r equal 3 2 এবং 4 2, এটাই হচ্ছে গ্রহণযোগ্য সম্পর্ক। তাহলে নির্ণয় রিলেশন হবে 3 2 এবং 4 2। অবশ্যই রিলেশন লেখার সময়টাতে যখন আর পর্যন্ত লিখবো তখন এইভাবে লেখা যায়, কিন্তু নির্ণয় রিলেশন যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপর রিলেশনগুলোকে আলাদাভাবে লিখতে হয়। 5 নং প্রশ্নটাতে বলা আছে c equal 2 5 এবং d equal যদি 4 6 হয়, c এবং d এর উপাদানগুলোর মধ্যে x plus 1 is less than of y সম্পর্কটি বিবেচনায় থাকে, তবে রিলেশনটি নির্ণয় করো। সেম অঙ্কটাই শুধুমাত্র একটা জিনিসের ক্ষেত্রে চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে x plus 1, অর্থাৎ প্রথম মানের সাথে যদি আমি 1 যোগও করি তারপরেও দ্বিতীয় মানের চাইতে ছোট হবে, এরকম কোন কোন মান আছে সেগুলোকে আমরা অ্যান্সার হিসেবে নিতে পারবো। তাহলে আগে আমাদেরকে রিলেশনটা তৈরি করতে হবে যে এখানে x রিলেশন হচ্ছে xy is to x element of c এবং y element of d। x এর ক্ষেত্রে c এর মান বিবেচনার বিষয় এবং y এর মানের জন্য d এর মান বিবেচনার বিষয়। তাহলে x plus 1 is less than of y বলা আছে। তো আমরা এখানে বলতে পারি যে c cross d যদি বলি তাহলে 2 is to 5, 2 and 5 into of 4 and 6, তাহলে এটার মধ্যে যদি ক্রস করি তাহলে 2 4 2 6 5 4 5 6 এই মানটা পাই। তো এর মধ্যে থেকে যদি আমি 2 এর সাথে 1 যোগ করি তাহলে 3, 4 এর চাইতে ছোট হচ্ছে, তার মানে এই অংশটা নিতে পারতেছি। পরেরটাও যেমন 2 এর সাথে যদি 1 যোগ করি তাহলে 3 3 6 এর চাইতে অবশ্যই ছোট, যার কারণে এটাও নিতে পারতেছি। কিন্তু 5 এর সাথে 1 যোগ করলে 6, আলটিমেটলি এটা তো বড়ই হয়ে আছে, আবার এখানেও 5 এর সাথে 1 যোগ করলে 6 হয়, ইকুয়াল হচ্ছে, তার মানে লেস দেন হচ্ছে না, মানে কম হচ্ছে না, যার কারণে আমরা প্রথম দুইটা শুধুমাত্র নিতে পারবো। তার মানে নির্ণয় রিলেশন r equal 2 4 and 2 6। ঠিক তেমনি ভাবে আমরা বলতে পারি যে নির্ণয় রিলেশন 2 4 2 6 এভাবে। 6 নং প্রশ্নটাতে বলা আছে f of x equal x to the power 4 plus 5x minus 3 হলে f of minus 1, f of 2 এবং f of 1 half এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের f of x এর যে মানটা দেওয়া আছে এই জায়গাটাতে এই মানগুলো যদি আমরা বসাই তাহলে সেক্ষেত্রে মানগুলো পাবো। তাহলে দেওয়া আছে আমাদের f of x equal x to the power 4 plus 5x minus 3, তাহলে f of minus 1, x এর পরিবর্তে minus 1 দিলে minus 1 to the power 4 plus 5 into minus 1 minus 3, minus 1 to the power 4, that is why plus এর 1। আমরা জানি যে মাইনাসের উপরে যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেটা প্লাস হয়ে যায়, এবং মাইনাসের উপর যদি ঋণাত্মক সংখ্যা থাকে তাহলে সেক্ষেত্রে মাইনাসই থাকে। 5 এবং -1 গুণন করলে -5 এবং -3, -5 এবং -3 মিলে হয় -8, -8 থেকে +1 করলে -7। এটাই হচ্ছে প্রথমটার জন্য অ্যান্সার।
তাহলে এফ অফ টু এর জন্য আবার এফ অফ এক্স ইকুয়াল এটা, তাহলে এফ অফ টু ইকুয়াল এক্স এর পরিবর্তে 2 2 টু দি পাওয়ার 4 5 ইন্টু 2 মাইনাস 3, তাহলে 2 টু দি পাওয়ার 4 তার মানে হচ্ছে 16 প্লাস 5 ইন্টু 2 দ্যাট ইজ ওয়াই 10 মাইনাস 3, 16 আর 10 26 থেকে 3 বিয়োগ করলে 23, এটা হচ্ছে দ্বিতীয়টার জন্য অ্যান্সার, এফ অফ টু এর জন্য অ্যান্সার। এফ অফ হাফ এর জন্য এফ অফ এক্স ইকুয়াল এটা দেওয়া আছে, তাহলে এফ অফ হাফ এর জন্য হাফ টু দি পাওয়ার 4 প্লাস 5 অফ হাফ মাইনাস 3, তাহলে হাফের উপর টু দি পাওয়ার 4 করলে 1 টু দি পাওয়ার 4 দ্যাট ইজ ওয়াই 1, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 5 ডিভাইড বাই 2 মাইনাস 3, তাহলে এটাকে যদি আমি লসাগু করি তাহলে 16 লসাগু, 16 দ্বারা 16 এর ভাগ করলে 1, 1 দ্বারা 1 এর গুণন করলে 1, 2 দ্বারা যদি 16 এর ভাগ করি তাহলে 8, 8 দ্বারা 5 এর গুণন করলে 40, এবং 3 এর নিচে যেহেতু কিছুই নাই তার মানে 1, 1 দ্বারা 16 এর ভাগ করলে 16, 16 দ্বারা যদি 3 কে গুণন করি তাহলে 48, তাহলে এই অংশটার থেকে আমরা পাচ্ছি যে যোগ বিয়োগ করলে উপরে থাকে মাইনাসে 7, নিচে থাকে 16, এটাই হচ্ছে অ্যান্সার, তৃতীয়টার জন্য এটা অ্যান্সার। 7 নং প্রশ্নটাতে বলা আছে এফ অফ ওয়াই ইকুয়াল ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 যদি হয় তবে কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস 2 ইকুয়াল 0 হবে। তো এখানে যদি আমরা বলি যে মানগুলো দেওয়া আছে সেখানে বলা আছে যে এফ অফ মাইনাস 2 ইকুয়াল 0, তার মানে এফ অফ ওয়াই ইকুয়াল যেহেতু এই রাশিটা, তাহলে সেই জায়গাটাতে এফ অফ মাইনাস 2 ইকুয়াল ওয়াইয়ের পরিবর্তে মাইনাস 2 বসাতে পারি, মাইনাস 2 টু দি পাওয়ার 3 প্লাস কে ইন্টু মাইনাস 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু মাইনাস 2 মাইনাস 8, মাইনাস 2 কে কিউব করলে আসে মাইনাসের 8, মাইনাস 2 কে স্কোয়ার করলে আসে 4, 4 এবং কে গুণন হলে 4 কে, 4 মাইনাস 4 এবং মাইনাস 2 গুণন করলে প্লাসের 8 এবং মাইনাস 8, তাহলে এখানে দেখা যাচ্ছে 8 এবং 8 বাদ যাচ্ছে, এখানে থাকতেছে মাইনাস 8 প্লাস 4 কে, তাহলে আমাদের যেহেতু বলা আছে এফ অফ মাইনাস 2 ইকুয়াল 0, তার মানে এফ অফ মাইনাস 2 ইকুয়াল 0, তার মানে মাইনাস 8 প্লাস 4 কে ইকুয়াল 0, মাইনাস 8 কে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে 4 কে ইকুয়াল 8, কে ইকুয়াল 8 ডিভাইড বাই 4 ইকুয়াল 2, এটাই হচ্ছে উত্তর। তাহলে কে এর মান 2 এর জন্য এফ অফ মাইনাস 2 ইকুয়াল 0 হবে। 8 নং প্রশ্নটাতে বলা আছে এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 হলে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল 0 হয়। এই অঙ্কটা করতে হবে জিরো ফ্যাক্টরে, যে অঙ্কটা করছি আমরা 3.4-এ সেই নিয়ম অনুযায়ী। তো এফ অফ এক্স ইকুয়াল যে এই অংশটা দেওয়া আছে আমরা দেখে নিই যে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6, তাহলে এই রাশিটাকে প্রথমে লিখবো। এখন একটা বিষয় হচ্ছে এই রাশিটার কোন কোন মানের জন্য এই রাশিটার মান আসে 0 সেটা দেখতে হবে। আমরা ক্যালকুলেটারে এটা যদি তৈরি করি তাহলে দেখা যাবে যে এটার জন্য যদি আমরা 1 ব্যবহার করি তাহলে এটার মান আসে 0, তাহলে আমরা বলতে পারি যে x মাইনাস 1 এর একটি উৎপাদক হবে। যদি তাই হয়ে থাকে তার মানে x মাইনাস 1টাকে আমরা 3 বার লিখতে পারি। x মাইনাস 1 3 বার লিখলে x কিউব বানানোর জন্য x এর সাথে কত গুণন করলে x কিউব হবে, অবশ্যই x স্কোয়ার যদি গুণন করি তাহলে সেক্ষেত্রে x কিউব হয়। তো এটা অটোমেটিক্যালি মাইনাস 1 এর সাথে গুণন হয়ে মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে, কিন্তু উপরে আছে মাইনাস 6x স্কোয়ার আর নিচে হচ্ছে শুধু মাইনাস এক্স স্কোয়ার, তার মানে আমাদের দরকার এখন মাইনাসের 5x স্কোয়ার। সো এখানে যদি আমি মাইনাসের 5x দ্বারা গুণন করি তাহলে হচ্ছে কি মাইনাসের 5x স্কোয়ার, এবং এটা অটোমেটিক্যালি মাইনাস 1 এর সাথে গুণন হয়ে প্লাস 5x তৈরি হচ্ছে, তাহলে এখানে আসছে 11x কিন্তু নিচে হয়েছে প্লাসের 5x, তার মানে আমাদের দরকার আরো 6x। তাহলে এখানে যদি আমরা সরাসরি 6 গুণন করি, 6 গুণন করলে পাওয়া যায় হচ্ছে 6x, আর 6 মাইনাস 1 এর সাথে গুণন হলে মাইনাসের 6, তাহলে এই সম্পূর্ণ রাশিটার থেকে যদি আমরা x মাইনাস 1টাকে কমন নিই তাহলে থাকে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এখন এই অংশটাকে আবার মিডল টার্ম করা যায়, মিডল টার্ম যদি করি তাহলে x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6। সো প্রথম অংশটুকু থেকে x কমন নিলে x মাইনাস 3, পরের অংশটুকু থেকে মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3, তাহলে x মাইনাস 3 যদি কমন নিই তাহলে থাকে x মাইনাস 2। তো আমরা এখান থেকে বলতে পারি যে x মাইনাস 1 ইন্টু x মাইনাস 3 ইন্টু x মাইনাস 1, যেহেতু এফ অফ এক্স ইকুয়াল বলা আছে 0, তার মানে আমরা বলতে পারি এই রাশিটা টোটালটা ইকুয়াল 0, তাহলে এখানে হয় এটাই তো অথবা ইকুয়াল 0 হবে, অথবা এটা ইকুয়াল 0 হবে, অথবা x মাইনাস 2 ইকুয়াল 0 হবে। তাহলে x মাইনাস 1 ইকুয়াল 0, অথবা x মাইনাস 3 ইকুয়াল 0, অথবা x মাইনাস 2 ইকুয়াল 0, তাহলে x ইকুয়াল 1 বা x ইকুয়াল 3 বা x ইকুয়াল 2, তাহলে আমরা বলতে পারি যে x ইকুয়াল 1 2 3 এই মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল 0 হবে। এটা আমরা দেখানো হয়েছে যে কিভাবে আমরা x মাইনাস 1 নিয়েছিলাম, যে এফ অফ এক্স ইকুয়াল এক্স এর মান 1 নিলে সেক্ষেত্রে সেটার মান আসে 0। সো আমরা এইভাবেই ফর্মুলাটাকে আলাদাভাবে করে নিয়ে এই অঙ্কটা করতে হবে, জাস্ট ইউজিং দ্য সেন্স। 9 নং প্রশ্নটাতে বলা আছে এফ অফ এক্স ইকুয়াল 2x প্লাস 1 ডিভাইড বাই 2x মাইনাস 1 যদি হয় তবে এফ অফ 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এফ অফ 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1 এর মান নির্ণয় করতে হবে। সো
দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল এই রাশিটা, তাহলে তার পরিবর্তে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার আগে বের করে নিই। তাহলে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার যদি দিই তাহলে এক্স এর পরিবর্তে ওয়ান বাই এক্স স্কোয়ার প্রয়োগ করা হচ্ছে, তাহলে টু ডিভাইড বাই এক্স স্কোয়ার, টু ডিভাইড বাই এক্স স্কোয়ার। প্রথমটার থেকে আমরা লসাগু করলে এক্স স্কোয়ার লসাগু, এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারে ভাগ করলে ওয়ান, ওয়ান দ্বারা টু রে গুণন করলে টু, ওয়ান এর নিচে আছে ওয়ান, ওয়ান দ্বারা এক্স স্কোয়ারে ভাগ করলে এক্স স্কোয়ার দ্বারা ওয়ান রে গুণন করলে এক্স স্কোয়ার। সো ঠিক তেমনি ভাবে নিচেও যে এক্স স্কোয়ারটাকে নিতে পারি, তার মানে টু মাইনাস এক্স স্কোয়ার। ঠিক এটা যদি আমরা উল্টে যায় তাহলে টু প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার ইন্টু উপরে চলে যায় এক্স স্কোয়ার, নিচে আসে টু মাইনাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার বাদ টু প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই টু মাইনাস এক্স স্কোয়ার থাকে। এটা হচ্ছে এফ অফ ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ারের মান। এটা হচ্ছে এফ অফ এক্স ওয়ান বাই এক্স স্কোয়ারের মান। তাহলে আমরা বলতে পারি যে প্রদত্ত রাশিমালা যেটা দেওয়া আছে সেই রাশিমালাটা, তাহলে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের পরিবর্তে আমরা পেয়েছিলাম এই রাশিটা, তাহলে তার পরিবর্তে এই রাশিটা প্রয়োগ করলে ওই রাশিটা প্লাস ওয়ান, সো এটা মাইনাস ওয়ান। উপরে টু মাইনাস এক্স স্কোয়ার যদি আমি লসাগু নিই তাহলে থাকে হচ্ছে টু প্লাস এক্স স্কোয়ার প্লাস টু মাইনাস এক্স স্কোয়ার। আর নিচেও ঠিক তেমনিভাবে টু মাইনাস এক্স স্কোয়ার যদি নিই তাহলে টু প্লাস এক্স স্কোয়ার মাইনাস অফ টু মাইনাস এক্স স্কোয়ার, যার কারণে একবার চিহ্ন পরিবর্তন করে মাইনাস টু প্লাস এক্স স্কোয়ার দিচ্ছি। এখানে মাইনাস টু এবং প্লাস টু বাদ যায়, আর উপরে এক্স স্কোয়ার বাদ যায়। তাহলে উপরে থাকে ফোর ডিভাইড বাই টু মাইনাস এক্স স্কোয়ার, নিচে থাকে টু এক্স স্কোয়ার ডিভাইড বাই টু মাইনাস এক্স স্কোয়ার। এটা অল্টারনেটিভ ভাবে ক্রস করলে ফোর ডিভাইড বাই টু মাইনাস এক্স স্কোয়ার ইন্টু টু মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই টু এক্স স্কোয়ার। এই অংশটা এবং এই অংশটা কাটলে টু এবং ফোর কাটলে উপরে থাকে টু, নিচে থাকে এক্স স্কোয়ার। এটাই হচ্ছে 9 নং প্রশ্নের জন্য উত্তর। 10 নং প্রশ্নটাতে বলা আছে জি অফ এক্স ইকুয়াল ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইড বাই এক্স স্কোয়ার হলে দেখাতে হবে যে জি অফ ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার ইকুয়াল জি অফ এক্স স্কোয়ার। তাহলে প্রথমতই আমাদের যে জায়গাটাতে জি অফ এক্স দেওয়া আছে সেখানে আমরা বলতে পারি জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল এক্স এর পরিবর্তে ওয়ান বাই এক্স স্কোয়ার প্রয়োগ করবো। তাহলে এক্স এর পরিবর্তে ওয়ান বাই এক্স স্কোয়ার, এক্স এর পরিবর্তে ওয়ান বাই এক্স স্কোয়ার, নিচেও এক্স এর পরিবর্তে ওয়ান বাই এক্স স্কোয়ার। এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, এক্স এর পরিবর্তে ওয়ান বাই এক্স স্কোয়ার, নট ওয়ান বাই এক্স শুধু দিয়ে দিলাম যে ওখানে এক্স স্কোয়ার আছে তাহলে এখানে ওয়ান বাই এক্স দিলেই হবে। এই ধরনের ভুলটা সাধারণত করে থাকি। এক্স যেখানে আছে সেখানে ওয়ান বাই এক্স স্কোয়ার, তার উপরে স্কোয়ার থাকুক আর কিউব থাকুক যেটাই থাকুক না কেন সেই জিনিসটা সেভাবে থাকবে। সো ওয়ান বাই এক্স স্কোয়ারকে যদি আমরা স্কোয়ার করি তাহলে সেক্ষেত্রে হয় ওয়ান ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার ফোর আসে। একই রাশিকে দুইবার লেখা হয়েছে, এখান থেকে ওয়ান বাই এক্স স্কোয়ারকে স্কোয়ার করলে ওয়ান ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার ফোর আসে। এখানে টু দি পাওয়ার স্কোয়ারকে এখানে যদি টু দি পাওয়ার ফোর করা হয় তাহলে এক্স টু দি পাওয়ার এইট আসে। ঠিক তেমনিভাবে নিচে ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ারকে স্কোয়ার করলে ওয়ান ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার ফোর আসে। সো এখানে উপরের অংশটুকু থেকে আমরা পাই এক্স টু দি পাওয়ার এইট হচ্ছে লসাগু, তাহলে ওয়ানের নিচে ওয়ান আছে, ওয়ান দ্বারা ভাগ করলে এক্স টু দি পাওয়ার এইট, এক্স টু দি পাওয়ার এইট দ্বারা ওয়ান গুণন করলে এক্স টু দি পাওয়ার এইট, এক্স টু দি পাওয়ার ফোর দ্বারা ভাগ করলে এক্স টু দি পাওয়ার ফোর, এক্স টু দি পাওয়ার ফোর দ্বারা ওয়ানকে গুণন করলে এক্স টু দি পাওয়ার ফোর। ঠিক তেমনি ভাবে এক্স টু দি পাওয়ার এইট দ্বারা যদি এক্স টু দি পাওয়ার এইটের ভাগ করা হয় তাহলে ওয়ান, ওয়ান দ্বারা ওয়ান গুণন করলে ওয়ান। তো এই রাশিটা নিচে আছে ওয়ান ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার ফোর। এটাকে যদি উল্টায় যায় অর্থাৎ গুণন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এক্স টু দি পাওয়ার ফোর যায় উপরে, ওয়ান যায় নিচে। তাহলে এক্স টু দি পাওয়ার ফোর দ্বারা এক্স টু দি পাওয়ার এইট ভাঙলে এক্স টু দি পাওয়ার এইট প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার ফোর। এটা হচ্ছে জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের মান। ঠিক তেমনিভাবে জি অফ এক্স স্কোয়ারের মানটা আসে এরকম যে জি অফ এক্স এর জায়গায় জি অফ এক্স স্কোয়ার দিলে এক্স স্কোয়ারের উপর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার স্কোয়ার, তাহলে সরাসরি রাশিটা আসে এরকম, অর্থাৎ লেফট সাইডে যে রাশিটা ছিল রাইট সাইডেও সেই রাশিটাই আসে। সো এটাই দেখানো হলো। 11 নং প্রশ্নটাতে বলা আছে যে নিচের অন্যয়ের থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। যদি অন্যগুলো এভাবে দেওয়া থাকে আমরা জানি যে এখান থেকে রেঞ্জ বের করাটা অনেক সহজ, কেননা প্রথমগুলো ডোমেন পরেরগুলো রেঞ্জ, এভাবেই। আর যদি আর দেওয়া থাকে তাহলে ডোমেনের ক্ষেত্রেও আমরা আর ব্যবহার করবো, রেঞ্জের ক্ষেত্রেও আর ব্যবহার করবো। যদি এস দেওয়া থাকে তাহলে ডোমেনের ক্ষেত্রেও এস ব্যবহার করবো, রেঞ্জের ক্ষেত্রেও এস ব্যবহার করবো। যদি পি দেওয়া থাকে ডোমেনের ক্ষেত্রেও পি, রেঞ্জের জন্য পি ব্যবহার করবো, এভাবে। সো তাহলে ক নং প্রশ্ন দেওয়া আছে আর ইকুয়াল টু ওয়ান টু 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 থ্রি, পরে এস এর জন্য দেওয়া আছে খ নং প্রশ্ন মাইনাস টু ফোর মাইনাস ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান টু ফোর। গ নং প্রশ্ন দেওয়া আছে এফ ইকুয়াল হাফ জিরো ওয়ান 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 মাইনাস ওয়ান ফাইভ বাই টু টু ফাইভ বাই টু মাইনাস টু। এবং ক নং প্রশ্নটা যদি সমাধান করি তাহলে দেওয়া আছে এই অংশটা টু ওয়ান টু 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 থ্রি এভাবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রথম উপাদান হচ্ছে সব ক্ষেত্রেই টু এবং দ্বিতীয় উপাদান হচ্ছে ওয়ান টু থ্রি এগুলো। তো আমরা তাহলে বলতে পারি যে এক্ষেত্রে ডোমেন হচ্ছে ডোম আর ইকুয়াল টু রেঞ্জ আর ইকুয়াল ওয়ান টু থ্রি, অর্থাৎ দ্বিতীয় উপাদানগুলো রেঞ্জ এবং প্রথম উপাদানগুলো বা প্রথম উপাদানটাই হচ্ছে ডোম। ঠিক তেমনিভাবে যদি আমরা খ নং প্রশ্ন করি তাহলে খ নং প্রশ্নের জন্য প্রথম উপাদানগুলো হচ্ছে মাইনাস টু ওয়ান জিরো ওয়ান টু এবং
দ্বিতীয় উপাদানগুলোর মধ্যে আছে 0, 1 এবং 4, এই তিনটেই। এখানে আছে 4, 1, 0 আবার 1, 4, তার মানে আমরা বলতে পারি যে 0, 1, 4। তাহলে ডোম থাকবে হচ্ছে -2, -1, 0, 1, 2 আর রেঞ্জ হবে 0, 1, 4 এগুলো। গণন প্রশ্নটাতেও ঠিক একইভাবে আমরা বলবো যে গণন প্রশ্নটাতে সেক্ষেত্রে প্রথম যে মানগুলো দেওয়া আছে এগুলো এই তিনটা মানই বিভিন্ন ক্ষেত্রে দেওয়া আছে, এই মানগুলোই। সো প্রথম উপাদান এটা, দ্বিতীয় উপাদানগুলো আছে এই অংশগুলো। তো এটাকে সাজিয়ে লিখতে পারি। সো প্রথম উপাদানের ডোমগুলো এই অংশটা, রেঞ্জ হচ্ছে এই পরের দ্বিতীয় উপাদানগুলো। তাহলে এখানে ডোমেনের জন্য ডোম হাফ, 1 এবং 5/2 এবং রেঞ্জ f -2, -1, 0, 1, 2 এগুলো। পর প্রশ্নটাতে বলা আছে 12 নং প্রশ্নটাতে যে নির্ণয়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। তাহলে দেওয়া আছে r = x, y, x এলিমেন্ট অফ a, y এলিমেন্ট অফ b, x + y = 1। যেখানে a এর মান বলতে বলছে যে অর্থাৎ x এর ক্ষেত্রে মানগুলো বসাতে হবে -2, -1, 0, 1, 2। তো আমরা যদি খ নং প্রশ্ন দেখি তাহলে ঠিক তেমনিভাবে এরকম মান দেওয়া আছে। তাহলে ক নং প্রশ্নটার জন্য a = -2, -1, 0, 1, 2 যদি হয়ে থাকে, r = শর্তটা হচ্ছে x + y = 1। তাহলে আমরা বলতে পারি যে x + y = যেহেতু 1, তার মানে y = 1 - x। এখন x এলিমেন্ট অফ a এর জন্য y = -1 - x এর মান নির্ণয় করার জন্য একটা বক্স তৈরি করতে হবে, যেখানে x এর মান বসাতে হবে এই পাঁচটি মান, যে পাঁচটি মান আমাদেরকে বলে দিয়েছে যে বাধ্যতামূলকভাবে -2, -1, 0, 1, 2। সো এই মানগুলো বসেছি। এখন এই জায়গাটাতে যদি -2 বসাই তাহলে x এর জন্য, তাহলে y এর মান আসে 3। ঠিক তেমনিভাবে x এর মান যদি -1 বসাই তাহলে সেক্ষেত্রে y এর মান আসে 2। x এর মান যদি 0 দিই তাহলে y এর মান আসে 1। x এর মান যদি 1 দিই তাহলে y এর মান আসে 0। x এর মান যদি 2 দিই তাহলে y এর মান আসে -1। তাহলে এখন -2, 3, -1, 2, 0, 1, 1, 0 এবং 2, -1। এর মধ্যে একটা জিনিস দেখা যাচ্ছে যে যেহেতু a এর উপাদানগুলো হচ্ছে এইটুকের মধ্যে, তার মানে 3 এর মধ্যে উপাদান পড়ে না। তার কারণে আমরা 3 যেহেতু হচ্ছে না, যার কারণে আমরা -2 এবং 3 এই দুইটার কোনোটাই নিতে পারবো না। তার মানে আমরা নিতে পারবো শুধুমাত্র এই অংশগুলো, এই চারটে। তার মানে আমরা বলতে পারি এখানকার ডোমেন মানে হচ্ছে রিলেশন হবে -1, 2, 0, 1, 1, 0 এবং 2, -1। তাহলে সেখান থেকে ডোম হবে প্রথমগুলো এবং রেঞ্জ হবে পরেরগুলো। ঠিক একইভাবে 12 নং প্রশ্নের খ নং প্রশ্নটাতেও ঠিক একইভাবে করতে হবে। এখানে বলা আছে যে সি এর মান হচ্ছে -1, 0, 1, 1, 3 এই কয়েকটা মান নিতে হবে। তো তাহলে x এলিমেন্ট অফ সি এবং y এলিমেন্ট অফ সি, y = 2x, তার মানে এখানে শর্ত হচ্ছে y = 2x হবে। 12 নং প্রশ্নটাতে বলা আছে f of x, y, x এলিমেন্ট অফ সি, y এলিমেন্ট অফ সি এবং y = 2x, তার মানে এখানে শর্তই হচ্ছে y = 2x। তো সেক্ষেত্রে আমরা যদি x এলিমেন্ট সি এর জন্য y = 2x মান নির্ণয় করি তাহলে সেমভাবে একটা বক্স তৈরি করে নিতে পারি। যেটা হচ্ছে x এর জন্য মানগুলো হবে এই মানগুলো এবং y এর মান হবে 2x। তার মানে x এর মান যদি -1 হয় তাহলে y এর মান -2, x এর মান 0 যদি হয় তাহলে y এর মান 0, x এর মান যদি 1 হয় y এর মান 2, x এর মান 2 হলে y এর মান 4, x এর মান 3 হলে y এর মান 6। কিন্তু c ইকুয়াল বলা আছে যে 3 পর্যন্ত নিতে পারবো। তাহলে এখানে আমাদের 4 এবং 6 এটার মধ্যে পড়ে না, যার কারণে এই টোটাল অংশটাকে আমরা নিতে পারতেছি না। যেহেতু -2 এবং 4 এই দুইটা অংশ, -2, 4 এবং 6 এই তিনটা অংশ নট এলিমেন্ট অফ f, অর্থাৎ f এর উপাদান নয়, অর্থাৎ c এর মধ্যে পড়ে না, যার কারণে এই অংশগুলোকে আমরা নিতে পারতেছি না। যার কারণে আমরা বলতে পারতেছি 0, 0 অর্থাৎ এই উপাদান এবং এই দুইটা অংশ নিতে পারতেছি। তাহলে এখান থেকে ডোম হবে প্রথম দুইটা মান 0 এবং 1 এবং রেঞ্জ হবে 0 এবং 2। এটাই হচ্ছে 12 নং প্রশ্নের জন্য উত্তর। 13 নং প্রশ্নটাতে বলা আছে ছক কাগজে -3, 2, 0, -5, হাফ এবং -5, 6 এই বিন্দুগুলো স্থাপন করতে হবে। তো তাহলে আমরা আগে গ্রাফ পেপার নিই। গ্রাফ পেপারকে 4 ভাগে ভাগ করতে হয় মাস পয়েন্ট দিয়ে। তাহলে এটা হয় হচ্ছে x, এটা o এবং এটা x নর। উপরের বিন্দুটা হয় y, নিচের বিন্দুটা হয় y নর। তাহলে প্রথম বিন্দুটা নির্ণয় করতে বলা হয়েছে যে -3, 2। তাহলে মাইনাস বলতে বাম দিকে যেতে হয়, তাহলে বাম দিকে 1, 2, 3 ঘর যাওয়ার পর প্লাসের 2, প্লাস বললে উপরের দিকে, তাহলে 2 ঘর উপরে, আমরা বলতে পারি 2 ঘর উপরে এই জায়গাটাতে। তাহলে এটা একটা বিন্দু। ঠিক তেমনি ভাবে পরবর্তীতে যদি আমরা বলি যে 0, -5, তাহলে 0 বলতে ওই মূল পয়েন্টটা, সেখান থেকে -5 বলতে নিচের দিকে, ওয়ার মান মাইনাস বলতে নিচের দিকে, প্লাস বলতে উপরের দিকে। তাহলে -5 মানে হচ্ছে নিচের দিকে এই পর্যন্ত। ঠিক তেমনিভাবে হাফ বলতে প্লাসের ঘরের দিকে অর্ধেক পর্যন্ত হাফ, তারপরে মাইনাসের মানটা হচ্ছে -5, 6। তাহলে এটা বিন্দুটা পড়ে ঠিক এই জায়গাটাতে। সো
এখন এই তিনটা বিন্দু স্থাপন করা হলো, মধ্যবিন্দু বলতে বোঝায় হচ্ছে ও। 14 নং প্রশ্নটাতে বলা আছে যে 1 2 -1 1 11 7 বিন্দু তিনটি স্থাপন করে দেখাতে হবে যে বিন্দু তিনটি একই সরলরেখা অবস্থিত। তাহলে একটা গ্রাফ পেপার নিয়ে তাকে 4টা ভাগে ভাগ করি, ঠিক একইভাবে এক্স ও এক্স নর, ওয়াই ও ওয়াই নর। তো তাহলে প্রথম হচ্ছে 1 2, মধ্যবিন্দু হচ্ছে 0। সো 1 2 1 2 বলতে বোঝায় হচ্ছে, প্রথমত আমরা যদি নিই যে দ্বিতীয়টা -1 এবং 1, তাহলে বাম দিকে -1 দিয়ে উপরের দিকে 1, পজিটিভের 1, তাহলে -1 এবং 1। দ্বিতীয় বিন্দু হিসাবে যদি 1 2 নিই তাহলে এক ঘর গিয়ে 2 ঘর পর্যন্ত উপরে উঠবে, তাহলে 1 2। তৃতীয় ঘর বলতে 11 এবং 7, তাহলে হাতের ডান দিকে 11 ঘর পর্যন্ত যেয়ে তারপর 7 ঘর উপরের দিকে যেতে হবে। এই তিনটা রেখা দেখা যাবে যে একই সরলরেখা অবস্থিত, তাহলে তিনটা যোগ করে দিলেই হয়ে গেল সেই অঙ্কটা। এটাই হচ্ছে 14 নং প্রশ্নের জন্য উত্তর। 15 নং প্রশ্নটাতে বলা আছে সার্বিক সেট ইউ ইকুয়াল x এলিমেন্ট অফ n এবং x বিজোড় সংখ্যা যদি হয়ে থাকে, তাহলে a ইকুয়াল x এলিমেন্ট অফ n, n বলতে বোঝায় হচ্ছে ন্যাচারাল নাম্বার, এন্ড 2 ইজ লেস দেন ইকুয়াল অফ x ইজ লেস দেন ইকুয়াল অফ 7। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে প্রথমে বলা আছে x ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার বলতে কি বোঝায়? ন্যাচারাল নাম্বার বলতে বোঝায় হচ্ছে 1 2 3 4 5 নরমালি যে নাম্বারগুলো আছে সেগুলো। এখন এখানে শুধুমাত্র আমরা 1 2 3 4 5 এভাবেও নিতে পারবো না, আর একটা শর্ত এখানে জুড়ে দেওয়া আছে যে এখানে x অবশ্যই বিজোড় সংখ্যা হবে। তাহলে বিজোড় যে ন্যাচারাল নাম্বারগুলো আছে সেগুলো নিতে হবে, যেমন 1 3 5 7 9 11 এগুলো। আবার এ বলছে যে এর মানটা হবে 2 এর থেকে বড় বা সমান এবং 7 এর চাইতে ছোট বা সমান, এগুলো এরকম বিজোড় সংখ্যা। বি এর মান হবে x এলিমেন্ট অফ n 3 থেকে বড় এবং 6 থেকে ছোট সংখ্যা। এবং সি এর মান বলছে যে x স্কয়ার ইজ গ্রেটার দেন অফ 5 এবং x কিউব ইজ লেস দেন অফ 130, অর্থাৎ x এর মান যেটাই নেই না কেন সেটাকে যদি স্কয়ার করি তাহলে অবশ্যই 5 এর চাইতে বড় হতে হবে। আবার ঠিক একইভাবে x এর মান যেটা নেই না কেন সেটাকে কিউব করলে সেটা অবশ্যই 130 চাইতে ছোট হবে। তো আমরা বলতে পারি যে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রথমে প্রকাশ করতে হবে, তারপরে এ প্রাইম এবং সি বাই বি নির্ণয় করতে হবে। তারপরে গ নং প্রশ্নটাতে বলা আছে যে বি ইন্টু সি এবং পি পাওয়ার অফ এ ইন্টারসেক্ট সি নির্ণয় করতে হবে। প্রথম এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য এর আমরা বলতে পারি ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5 6 7 8 এভাবে চলতে থাকবে। তো এখানে 2 এর চাইতে বড়, কেন 2 এর চাইতে বড়? 2 তো আর বিজোড় সংখ্যা না, তার কারণে 2 এর চাইতে বড় বিজোড় সংখ্যা নিতে হবে। তাহলে 2 এর চাইতে বড় এবং 7 যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে 7 এর সমান বা 7 এর চাইতে ছোট বিজোড় সংখ্যা হচ্ছে 3 5 এবং 7, তার মানে এ ইকুয়াল হবে 3 5 এবং 7। দ্বিতীয়ত খ নং প্রশ্নটাতে বলা আছে যে এ প্রাইম এবং সি বাই বি এটা নির্ণয় করতে হবে। তো প্রথমত এ প্রাইম নির্ণয় করার জন্য আমাদেরকে এর মান আমরা জানি, ইউ এর মানটা কি সেটা আবার দেখতে হবে। বলা আছে এক্স এলিমেন্ট অফ এন এক্স বিজোড় সংখ্যা, তার মানে বিজোড় সংখ্যাগুলো কোনগুলো হবে? 1 3 5 7 9 11 এগুলো। এখন এর মান আমরা পাইছি ক নং প্রশ্নের থেকে যে 3 5 7, তাহলে বি এর মান কিভাবে পাবো? যে বি এর মান এক্স এলিমেন্ট অফ 3 থেকে বড় এবং 6 থেকে ছোট। সো বি এর মান হবে 5 অনলি, কেননা 3 থেকে বড় এবং 6 থেকে ছোট শুধুমাত্র বিজোড় সংখ্যা আছে শুধুমাত্র 5, তাছাড়া আর কোনো বিজোড় সংখ্যা নাই। কেননা 3 বিজোড় সংখ্যা, তারপরে 5 6 চাইতে ছোট, তো আমরা শুধুমাত্র 5 নিতে পারতেছি। সো সি ইকুয়াল বলা আছে যে এক্স এলিমেন্ট অফ এন, যেখানে এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন অফ 5 এবং এক্স কিউব ইজ লেস দেন অফ 130। তাহলে আমরা এখানে এক্স এর পরিবর্তে যে বিভিন্ন মানগুলো বসিয়ে দেখবো যে কোন মানের জন্য দুইটা শর্তকেই মেনে নেয়, সেই মানগুলো আমাদেরকে নিতে হবে। সো আমরা বলতে পারি যে স্বাভাবিক সংখ্যার সেট n ইকুয়াল 1 2 3, কিন্তু বিজোড় সংখ্যা নিতে হবে। তাহলে n ইকুয়াল যদি 1 হয় তাহলে 1 স্কোয়ার ইকুয়াল 1 নট গ্রেটার দেন অফ 5, আবার 1 কিউব ইজ ইকুয়াল অফ 1 ইজ লেস দেন অফ 130। যার কারণে এটা যদিও শর্তটাকে মেনে নিচ্ছে, কিন্তু এই শর্তটাকে মেনে নিচ্ছে না, যার কারণে আমরা এটা নিতে পারতেছি না। তারপরে একের পর নিতে হবে 3, কেননা বলছে এক্স বিজোড় সংখ্যা। তাহলে এক্স ইকুয়াল যদি 3 হয় তাহলে 3 স্কোয়ার ইজ 9 ইজ গ্রেটার দেন অফ 5, তার মানে এই শর্তটাকে মেনে নিচ্ছে, আমরা নিতে পারতেছি। আবার 3 কে কিউব করলে 27, যেটা 130 এর চাইতে ছোট, এই শর্তটাকেও মেনে নিচ্ছে, তাহলে আমরা এটাকেও নিতে পারতেছি। এক্স ইকুয়াল 5 হলে 5 কে স্কোয়ার করলে 25 ইজ গ্রেটার দেন অফ 9। সো আমরা বলতে পারি যে এই শর্তটাকে মেনে নিচ্ছে, যার কারণে আমরা এটাকে নিতে পারতেছি। আবার এক্স কিউব মানে হচ্ছে 5 কিউব মানে হচ্ছে 125 ইজ লেস দেন অফ 130, তার মানে এই শর্তটাকেও মেনে নিচ্ছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স ইকুয়াল 5 এটাও নিতে পারতেছি, এক্স ইকুয়াল 3ও নিতে পারতেছি, এক্স ইকুয়াল 5 নিতে পারতেছি। পরবর্তী সংখ্যা হবে এক্স ইকুয়াল 7 কে স্কোয়ার করলে হয় 49, যেটা 9 থেকে বড়, কিন্তু 7 কে কিউব করলে 343 আসে,
যেটা ইজ নট লেস দেন অফ 130, অর্থাৎ যেটা 130-এর চাইতে ছোট না, যার কারণে আমরা এই শর্তটাকে মেনে নিচ্ছি না। অর্থাৎ এরপরে 7-এর পরে যখন 9, 11 আসবে প্রত্যেকটাকেই এই দ্বিতীয় শর্তটাকে মেনে নেবে না, যার কারণে আমরা 7-এর পরে আর কোনো সংখ্যাতে যেতে পারতেছি না। তার মানে এখানে গ্রহণযোগ্য দুইটা শর্ত এই হচ্ছে x=3 এবং x=5। তার মানে বলতে পারি যে c ইকুয়াল হবে 3 এবং 5। এখন আমরা a প্রাইম ইকুয়াল, আমরা জানি u মাইনাস a, u এর মান হচ্ছে 1 3 5 7 9 11 ডট 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 চলতে থাকবে মাইনাস অফ 3 5 7, সেখান থেকে বিয়োগ করলে 3 5 7 বাদ দিয়ে যা থাকে 1 9 11 13, এটা হবে অ্যান্সার। ঠিক তেমনি ভাবে c বাই b বলতে বোঝাচ্ছে যে c মাইনাস b, c বাই b মানে হচ্ছে c মাইনাস b। তাহলে c এর মান ছিল হচ্ছে 3 5, সেখান থেকে b এর মান ছিল হচ্ছে 5, সেটাকে বিয়োগ করলে আমরা পাই হচ্ছে শুধু 3। এটাই হচ্ছে খ এর দ্বিতীয় অংশের জন্য উত্তর। গণন প্রশ্নটাতে বলা আছে যে b ক্রস c এবং পাওয়ার অফ a ইন্টারসেক্ট c, এটা নির্ণয় করতে হবে। তাহলে খ হতে প্রাপ্ত যে a ইকুয়াল 3 5 7, b ইকুয়াল 5, c ইকুয়াল 3 5, যদি এটা হয়ে থাকে তাহলে b ক্রস c সমান হবে 5 ক্রস অফ 3 5। সো আমরা ক্রস করার নিয়ম অনুযায়ী যে প্রথমে নিতে হবে 5 3 5 5, তাহলে এভাবে নিতে পারি 5 3 5 5। তাহলে a ইন্টারসেক্ট অফ c যদি হয়ে থাকে পরের অংশটুকুর জন্য, তাহলে 3 5 7 ইন্টারসেক্ট অফ 3 5, তাহলে মানটা আসে শুধু 3 5, কেননা দুটোর মধ্যে কমন পাওয়া যায় 3 5। ঠিক তেমনি ভাবে তাহলে পাওয়ার অফ a ইন্টারসেক্ট c, যেটা হচ্ছে আমরা প্রথমে দুইটা নেব, তারপরে একটা করে নেব, তারপর ফাঁকা সেট, এটাই হচ্ছে অ্যান্সার এটার জন্য। 16 নং প্রশ্নটাতে বলা আছে যে এইরকম একটা ভেন চিত্র দেওয়া আছে, ভেন চিত্র থেকে আমাদেরকে বলছে যে বি কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে, যেখানে বি এর মান বলা আছে 2 3 5 7। তারপরে বলা আছে যে উদ্দীপক ব্যবহার করে a ইউনিয়ন অফ বি ইন্টারসেক্ট সি, a ইউনিয়ন বি ইন্টারসেক্ট অফ a ইউনিয়ন সি, এই সম্পর্কটি সত্য যাচাই করতে হবে। এবং গ নং প্রশ্ন বি ইউনিয়ন সি প্রাইম এর ডোম এস নির্ণয় করতে হবে। তাহলে প্রথমত ক নং প্রশ্নের সমাধানে ভেন চিত্র থেকে সেটের উপাদানগুলো পাই হচ্ছে 2 3 5 7। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিজোড় সংখ্যা আছে, আবার 2 আছে। এখন 2 3 5 7 এর একটা সম্পর্ক হচ্ছে এই সবগুলো সংখ্যাই হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমরা এভাবে বলতে পারি যে এখানে প্রত্যেকটি উপাদান মৌলিক সংখ্যা এবং 2 এর সমান বা বড় এবং 7 এর সমান বা ছোট। তাহলে হবে x মৌলিক সংখ্যা, 2 এর সমান বা বড় এবং 7 এর সমান বা ছোট। এটাই হচ্ছে এখানকার সেট গঠন পদ্ধতিতে দেখানো হলো। খ নং প্রশ্নটাতে বলা আছে যে উদ্দীপক ব্যবহার করে এটা ব্যবহার করতে সত্যতা যাচাই করতে হবে। তাহলে ভেন চিত্র থেকে আমরা কি পাচ্ছি, a ইকুয়াল পাই 1 2 3 4, b ইকুয়াল পাই 2 3 5 7 এবং c ইকুয়াল পাই 3 4 5 7 5 6 এবং ইউ ইকুয়াল একটা মান সেটা আমাদের গয়ের জন্য দরকার হবে, তখন আমরা দেখে নেব। তাহলে বি ইন্টারসেক্ট সি হবে বি এর মান এবং সি এর মানের মধ্যে কমন কোনগুলো। আমরা এখান থেকেও দেখতে পারি যে এখানে শুধুমাত্র বি এবং সি এর মধ্যে কমন আছে এই দুইটা, সো 3 এবং 5 হবে। আবার ঠিক তেমনি ভাবে এ ইউনিয়ন বি, অর্থাৎ এ এবং বি এর মধ্যে কমন আনকমন সব, তাহলে এর মধ্যে আছে 1 2 3 4, বি এর মধ্যে আছে 5 7, তাহলে দুইটাই হবে 1 2 3 4 5 7। ঠিক তেমনি ভাবে এ ইউনিয়ন সি, তাহলে এ এবং সি এর মধ্যে কমন আনকমন সব, তাহলে 1 2 3 4 5 6, সো 1 2 3 4 5 6। লেফট সাইড বলছে এ ইউনিয়ন অফ বি ইন্টারসেক্ট সি, তাহলে এ ইউনিয়ন অফ বি ইন্টারসেক্ট সি এর মান হচ্ছে 3 5, এই দুটোকে যদি ইউনিয়ন করা হয় তাহলে পাওয়া যায় 1 2 3 4 5। ঠিক তেমনি ভাবে রাইট সাইড বলছে ইউনিয়ন অফ বি ইন্টারসেক্ট এ ইউনিয়ন অফ সি, সো এখানে ইউনিয়ন অফ বি এর মান 1 2 3 4 5 7 আর ইউনিয়ন সি এর মান হচ্ছে 1 2 3 4 5 6, তাহলে এখানে 6 এবং এখানে 7 এই দুইটা কমন না, তাহলে এটাকে কেটে দিয়ে বাকিগুলোকে বসানো যায় 1 2 3 4 5, তাহলে মানগুলো হবে 1 2 3 4 5। এটা হচ্ছে রাইট সাইড। তাহলে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, এটা সত্যতা যাচাই করা হলো। 16 গ নং প্রশ্নটাতে বলা আছে যে এস ইকুয়াল বি ইউনিয়ন সি অফ প্রাইম ইনটু এ হলে ডোম এস নির্ণয় করতে বলা হয়েছে। তো তাহলে এখানে এ ইউনিয়ন সার্বিক সেট ইউ এর মান কোনগুলো হবে, 1 থেকে 1 2 3 4 5 6 7 এবং বাইরে যেটা থাকে সেটা সহজ, বাইরে আছে 8, তাহলে সার্বিক সেট ইউ এর মান হবে 1 2 3 4 5 6 7 8। এর মান আমরা পাইছি 1 2 3 4, বি এর মান পাই হচ্ছে 2 3 5 7 এবং সি এর মান 3 4 5 6। তো তাহলে বি ইউনিয়ন সি এর মান পাবো, বি ইউনিয়ন সি বলতে বোঝাচ্ছে এই দুইটার মধ্যে কমন আনকমন সব, তাহলে 2 3 4 5 6 7 এই মানগুলো। তো যদি এটার উপরে প্রাইম দিই তাহলে সেক্ষেত্রে ওটা হচ্ছে ইউ থেকে বিয়োগ করতে হয়, ইউ থেকে বিয়োগ অর্থাৎ সার্বিক সেট থেকে বিয়োগ করলে সেখানে একটা জিনিসই আমরা বোধহয় পাচ্ছি, এখানে দুইটা জিনিস পাচ্ছি 1 এবং 8, এই দুইটা মান পাচ্ছি। সো তাহলে 1 এবং 8 হচ্ছে এটার জন্য এই অংশটার জন্য উত্তর।
তাহলে এর সাথে আবার বলছে যে এ কে ক্রস করতে হবে, তাহলে এইটা ক্রস এ, এর মানটা পরে লিখতে হবে। ক্রস করলে 1 এর সাথে আলাদা আলাদাভাবে এগুলোকে লিখতে হবে। কিভাবে লিখবো? 1 1 1 2 1 3 1 4। ঠিক তেমনি ভাবে 8 1 8 2 8 3 8 4 এটা। সো এখান থেকে আমাদের ডোম নির্ণয় করতে হবে। আমরা জানি যে ডোম বলতেই বোঝা হচ্ছে প্রথম যে মানগুলো থাকে সেগুলো। একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে যে প্রথমে অবশ্যই এই দুইটা মানই থাকবে, 1 এবং 8। যেমন হচ্ছে 1 1 1 1, তাহলে চারটা 1 এর জন্য আমরা একটাই 1 লিখবো, এবং তারপরে চারটা 8 আছে, তার মানে একটা 8 লিখলে হবে। সো আমরা বলতে পারি ডোম এস ইকুয়াল হবে 1 এবং 8। এটাই হচ্ছে এই প্রশ্নের জন্য উত্তর। 17 নং প্রশ্নটাতে বলা আছে যে y ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল 4x মাইনাস 7 ডিভাইড বাই 2x মাইনাস 4 যদি একটি ফাংশন হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি যে এফ অফ মাইনাস হাফ এর মান নির্ণয় করতে বলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এফ অফ এক্স প্লাস 2 ডিভাইড বাই এফ অফ এক্স মাইনাস 1 এর মান নির্ণয় করতে বলা হয়েছে। দেখাতে বলা হয়েছে যে এফ অফ ওয়াই ইকুয়াল এক্স। তাহলে ক নং প্রশ্নটার জন্য আমরা বলতে পারি এফ অফ এক্স ইকুয়াল 4x মাইনাস 7 ডিভাইড বাই 2x মাইনাস 4। সো এখানে হাফ বসালে তাহলে 4 ইন্টু মাইনাস হাফ মাইনাস 7, 2 ইন্টু মাইনাস হাফ মাইনাস 4। তাহলে এখানে 2 এবং 4 কাটলে মাইনাসের 2 মাইনাস 7, 2 এবং 2 কাটলে মাইনাসের 1 মাইনাসের 4। তাহলে এভাবে লিখতে পারি মাইনাসের 2 মাইনাসের 7 ডিভাইড বাই মাইনাস 1 মাইনাস 4। তাহলে উপরে বলতে পারি যে মাইনাস 9, নিচে মাইনাসের 5। এই অংশটা থেকে মাইনাস এবং মাইনাসটা বাদ গেলে থাকে হচ্ছে 9 ডিভাইড বাই 5। এটাই হচ্ছে ক নং প্রশ্নের জন্য উত্তর। খ নং প্রশ্নটাতে বলা আছে যে এফ অফ এক্স প্লাস 2 এফ অফ এক্স মাইনাস 1 এটার মান নির্ণয় করতে বলা আছে। এখানে দেখা যাচ্ছে যে এফ অফ এক্স এর মান একটা দেওয়া আছে, এই মানটা। তো তাহলে ওইটার সাথে 2 যোগ ডিভাইড বাই ওইটার থেকে 1 বিয়োগ করতে হবে। সো ওই রাশিটা প্লাস 2, ওই রাশিটা মাইনাস 1, তাহলে 2x মাইনাস 4 প্লাস 2। সো এখানে আমরা লসাগুটা করতে পারি যে 2x মাইনাস 7 যদি লসাগু নিই, 2x মাইনাস 4 লসাগু নিই, তাহলে এখান থেকে ভাগ করলে যা আছে ওইটাই, অর্থাৎ 4x মাইনাস 7 প্লাস নিচে আছে 1, 2 এর নিচে 1 আছে, 1 দ্বারা যদি 2x মাইনাস 4 কে ভাগ করি তাহলে 2x মাইনাস 4 হয়, সেটা দ্বারা 2 কে গুণন করলে 2 ইন্টু 2x মাইনাস 4। ঠিক তেমনি ভাবে একইভাবে নিচের অংশটুকু করা হয়েছে, একবারে করে দেওয়া হয়েছে যে মাইনাসের জন্য শুধুমাত্র চিহ্নের পরিবর্তন করে দেওয়া হয়েছে। সো রাশিটা দ্বারা এরকম যে উপরে যদি গুণন করে দিই তাহলে 4x মাইনাস 8, আর নিচে এভাবেই রাশিটাকে রেখে দেওয়া হয়েছে। তাহলে যোগ বিয়োগ করলে উপরে 4x এবং 4x মিলে হয় 8x, 8 এবং 7 মিলে হয় 15। ঠিক তেমনি ভাবে নিচে 4x থেকে 2x বাদ গেলে 2x, 7 এবং 4 যোগ করলে মাইনাসের 11 থাকে। এটাকে যদি উপরে যা গুণন হয়ে যায় তাহলে 8x মাইনাস 15 ডিভাইড বাই 2x মাইনাস 4 ইন্টু 2x মাইনাস 4 উপরে চলে যায় এবং 2x মাইনাস 11টা নিচে আসে। তাহলে 2x মাইনাস 4, 2x মাইনাস 4 বাদ যায়, উপরে থাকে 8x মাইনাস 15, নিচে আসে হচ্ছে 2x মাইনাস 11। এটাই হচ্ছে খ নং প্রশ্নের জন্য উত্তর। গ নং প্রশ্নটাতে বলা আছে যে y ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল 4x মাইনাস 7 ডিভাইড বাই 2x মাইনাস 4 একটি ফাংশন হলে দেখাতে হবে এফ অফ ওয়াই ইকুয়াল এক্স। তাহলে এফ অফ এক্স এর পরিবর্তে আমরা এফ অফ ওয়াই যদি দিই, এখানে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল 4x মাইনাস 7 ডিভাইড বাই 2x মাইনাস 4, তাহলে এফ অফ ওয়াই ইকুয়াল হবে 4y মাইনাস 7 ডিভাইড বাই 2y মাইনাস 4, অর্থাৎ x এর জায়গায় y বসিয়ে দেওয়া। আবার বলা আছে যে y ইকুয়াল, বলা আছে যে যেহেতু এটা ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল এটা, তাহলে y ইকুয়াল অবশ্যই এটা হবে। তাহলে y ইকুয়াল 4x মাইনাস 7 ডিভাইড বাই 2x মাইনাস 4। তাহলে আমরা যদি গুণন করে দিই তাহলে নিচেরটা উপর গুণন হলে 2xy মাইনাস 4y ইকুয়াল 4x মাইনাস 7। সো আলটিমেটলি এখান থেকে আমরা বলতে পারি যে যদি 4yটাকে এই পাশে নিয়ে আসি এবং 4xটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে 4y মাইনাসে ছিল, এই পাশে আসলে প্লাসের হয়ে যায়, 4x এই পাশে প্লাসে ছিল, বাম পাশে আসলে মাইনাসের হয়ে যায়। সো এখান থেকে যদি আমরা x কমন নিই তাহলে থাকে 2y মাইনাস 4 ইকুয়াল 4y মাইনাস 7। সো আমরা x ইকুয়াল আমরা বলতে পারি 2y মাইনাস 4 ওই পাশে ভাগ হয়ে গেলে 4y মাইনাস 7 ডিভাইড বাই 2y মাইনাস 4। সো x ইকুয়াল এই অংশটা, তাহলে এইটার মানটাই পেয়েছিলাম আমরা এফ অফ ওয়াই। তাহলে আমরা বলতে পারি যে এফ অফ ওয়াই ইকুয়াল এক্স ইকুয়াল এফ অফ ওয়াই বা এফ অফ ওয়াই ইকুয়াল এক্স, এটা দেখানো হলো। আর এর মধ্যে দিয়ে আমাদের 2.2 এর সকল প্রশ্নগুলো সমাধান করা শেষ। এরপরও যদি কোনো প্রশ্ন সমস্যা থাকে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আমাদের ফেসবুক লিংকে ফেসবুক পেজে অ্যাড হবেন এবং সেখানে অবশ্যই যে কোনো হেল্প চাইলে আমরা ইনশাল্লাহ এসএসসি লেভেল বা ইন্টার লেভেলে যে কোনো হেল্প চাইলে আমরা সেখানে প্রোভাইড করার চেষ্টা করব। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাদের কষ্টগুলো আসলেই সার্থক হবে। একটা ভিডিও করতে প্রায় 10 থেকে 15 দিন সময় লাগে আমাদের জন্য। যখন কমেন্টস বক্সে আসে যে ভাইয়া প্লিজ আমার ভিডিও, আমার 2.2 এর সমস্যা একটু কমপ্লিট করে দেন ভাইয়া, 2.1 দেন, SMS যখন আসে তখন আমার কাছে আমার নিজের কাজের চাইতে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় যে আমার স্টুডেন্টগুলোর কাজ। সো আমি চাই যে আমার স্টুডেন্টগুলো অনেক বেশি ভালো করুক, এই আশা রাখবো।